ওয়েলকাম টু কিশোলা একাডেমি। আজকে তোমাদের সঙ্গে কেমিস্ট্রির যে টপিকটা আলোচনা করব সেটা হলো খুবই ইন্টারেস্টিং টপিক। কেমিস্ট্রি মানে ইন্টারেস্টিং। তো সেটা হলো সলিড পদার্থের। আমরা জানি তিনটে অবস্থা, যেটা হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস, কঠিন, তরল এবং গ্যাস। তো যেটা আলোচনা করব সেটা হলো সলিড। তোমাদের ক্লাস 11-এর যে নতুন সিলেবাস হয়েছে তাতে সেমিস্টার 1-এর মধ্যে আছে, যেটা হচ্ছে সলিড এবং গ্যাস। আর 12-এ তোমাদের আছে যেটা হচ্ছে লিকুইড। তো আস্তে আস্তে এগুলো সবই দেওয়া হবে, এগুলো ভিডিওগুলো সব আপলোড করা হবে তোমাদের আমাদের যে ইউটিউব পেজ আছে কিশোলা একাডেমি, সেখানে আপলোড করা হবে। তোমরা দেখতে থাকো, ফলো করো, আস্তে আস্তে ভিডিওগুলো পাবে, তোমরা উপকৃত হবে। চলো, তো পদার্থের কটা অবস্থা? তিনটে অবস্থা, যেটা হচ্ছে কঠিন, তরল এবং হচ্ছে গ্যাস। ক্লিয়ার? কিসের ভিত্তিতে এগুলোকে আলাদা করা হয়েছে? কিসের ভিত্তিতে এগুলোকে আলাদা করা হয়েছে? না, দুটো অণুর মধ্যে, যদি কঠিন পদার্থ বলি, কঠিন পদার্থ গঠনকারী দুটো অণুর মধ্যে যে আকর্ষণ বল, এদের দুজনের মধ্যে আকর্ষণ বল, দ্যাট ইজ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ক্লিয়ার? তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যার বেশি, এর ক্ষেত্রে কি হবে? হাই। যার খুবই বেশি সেটা হচ্ছে কঠিন, আর যার অপেক্ষাকৃত এর থেকে কম হবে এবং একবারেই কম যেটা হচ্ছে সেটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এর ভিত্তিতে আমরা পদার্থকে তিনটে দশায় ভাগ করেছি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল এবং গ্যাস। আমরা পড়বো কি না কঠিন। ক্লিয়ার? এটা সম্পর্কে ডিটেলসে পড়বো, যা আছে সেগুলো জানবো। চলো, তাহলে কঠিন কি? হোয়াট ইজ সলিড? সলিড হলো কি না, এক্ষেত্রে হচ্ছে আমি আগেই বললাম যে কঠিন পদার্থ অণুগুলোর গঠনকারী যে অণুগুলো আছে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কি হবে? বেশি হবে। সব থেকে বেশি হবে কোথায়? না কঠিনের ক্ষেত্রে। এবং অণুগুলো একটা পারফেক্ট অর্ডারে কি হবে? অ্যারেঞ্জ থাকবে, সজ্জিত থাকবে। বোঝা গেল? তাহলে অণুর এটা কি বলবো কি সলিড, অর্থাৎ একটা নির্দিষ্ট রীতিতে যদি অণুগুলো সজ্জিত থাকে এবং নিজেদের মধ্যে যদি পদার্থ গঠনকারী অণুগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়, ইন্টারমলিকুলার অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হয়, তাদেরকে আমরা কি বলবো? সলিড। এরপরে দেখো, তাহলে এই সলিডের আমরা কি করব? তাহলে সলিড সম্পর্কে বোঝা গেল, একটা প্রিলিমিনারি ধারণা এসছে তোমাদের মধ্যে। এর কি কি ধর্ম হতে পারে, প্রপার্টিজ কি? ধর্মগুলো যখন পড়বো, দেখো সলিডের তোমরাই বুঝতে পারবে। যে কোনো একটা সলিড দেখো, যে কোনো একটা লোহার দণ্ড আছে, তাহলে লোহার দণ্ডের কি কি ধর্ম আছে সেটা তোমাদেরকে জানতে হবে। প্রপার্টিজ কি? তাহলে কি কি ধর্ম হতে পারে? এক নম্বরে দেখো, এটা কি থাকবে না ডেফিনাইট শেপ, আকার এবং আকৃতি থাকবে, তাই না? নির্দিষ্ট, এক নম্বর কি লিখতে পারি? নির্দিষ্ট আকার এবং কি থাকবে? আকৃতি থাকবে, এটা সলিড। দু নম্বরে আমরা কি লিখবো না রিজিডিটি। রিজিডিটি কি? দৃঢ়তা। দৃঢ়, দৃঢ় কোনটা? একটা লিকুইড বলবো বেশি দৃঢ়, না সলিড বলবো বেশি দৃঢ়? অবশ্যই সেটা সলিড। তাহলে দৃঢ়তা হচ্ছে একটা প্রপার্টি কার? রিজিডিটি, যেটা হচ্ছে কার? সলিডের। থার্ড, আমরা কি বলবো? ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কি? নমনীয়তা। নমনীয়তা কার? সলিডের ক্ষেত্রেই দেখা যায়, তাহলে নমনীয় হবে। এবং সেটা কি হবে? সলিডের ক্ষেত্রে দেখা যায় নমনীয় হয়, কিন্তু খুবই কম পরিমাণে নমনীয় হয়। ফ্লেক্সিবিলিটি যদি বলি সেটা কি হবে? খুব কম হবে। নমনীয়তা কি বলবো? দৃঢ়তা, এটা যেটা খুবই বেশি হবে, হাই। নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, এটা কি হবে? কম হবে। যত ভালো মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা যত বেশি হবে, সেটা কি হবে? কম নমনীয় হবে, দৃঢ় বেশি হবে। থার্ড হচ্ছে যেটা ডিফিউশন, অর্থাৎ কি? ব্যাপন। ব্যাপন কি সব থেকে? ব্যাপন কাকে বলে? জেনারেলি আমরা যেটুকু জানি, আমরা পড়বো, আরো ডিটেলসে পড়বো ব্যাপন কি।
তো ব্যাপন জিনিসটা কি না, যদি আমরা কোনো একটা ধূপকাঠি নিই, ধূপকাঠিকে যদি জ্বালাই, আমরা দেখতে পাবো কি না ধূপকাঠির ধোঁয়াটা আস্তে 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 বাতাসে মিলিয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে না বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে একটা ওই মলিকুল গুলো যাতায়াত হচ্ছে, তাই না? অর্থাৎ এইটাকে যদি ব্যাপন বলি, তাহলে এই যে এই সলিডের বা কঠিন পদার্থের ব্যাপন গ্যাস মলিকুল, গ্যাসের তো সব থেকে বেশি হয়। যেখানে অ্যাট্রাকশন ফোর্সটা অণুগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স কম থাকে, তাহলে কি হবে হ্যাপাজার্ড যাবে। আমরা তাপগতিবিদ্যায় পড়েছি এন্ট্রপি বেশি হবে। তাহলে কি হবে অ্যারেঞ্জমেন্টে থাকবে না, পারফেক্টলি মানে সাজানো অবস্থায় থাকবে না। তাহলে কি হবে সহজেই মিলিয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। কিন্তু অণুগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স এই দুটো এই দিকে এখানে যদি দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি থাকে, তাহলে কি হবে সহজে যাতায়াত করতে পারবে না। তাহলে এই ব্যাপন কি দেখা যাবে না, এটা ডিফিউশন, এটা হচ্ছে কি না গ্যাসের মতো নয়, গ্যাসীয় অবস্থায় যে গ্যাস মলিকুল গুলো যেরকম হয় আর কি, সেরকম মোটেই না। তাহলে নট লাইক গ্যাস, গ্যাসের মতো নয়। 5 নম্বর কম্প্রেসিবিলিটি বা সংকোচনশীলতা, ঠিক আছে? সংকোচনশীলতা দেখো, বলো সংকোচনশীলতা কি হবে? একই জিনিস, শুধু ওই একটা কনসেপ্টকে মনে রাখবে যে মলিকুলের মধ্যে ইন্টারাকশন ফোর্স, দুটো মলিকুলের মধ্যে ইন্টারাকশন ফোর্স যদি কম হয় তাহলে আমি ইজিলি সেটাকে কম্প্রেস করতে পারবো। যদি বেশি হয় এরকম ভাবে, যদি অ্যাট্রাকশন ফোর্সটা এরকম দুটো মলিকুল আছে, এই দুটো একটা মলিকুল, বাস এটাকে তুমি কম্প্রেস করতে পারবে? পারবে না। বোঝা গেল? তাহলে কম্প্রেসিবিলিটি কি হবে, সংকোচনশীলতা কি হবে? থাকবে না, নেই। আচ্ছা এরপরে দেখো গলনাঙ্ক, এমপি বিপি মানে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাই তো? গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হবে বলো, নিজেরা বলো, সলিডের একই কনসেপ্ট, অর্থাৎ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, গলনাঙ্ক মানে কি, আমি যদি মনে করো বলি কঠিন আছে, কঠিন থেকে তরলে যাবে, জলকে দিয়েই ভাবো তরলে যাবে, মানে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স গুলো দেখো এরকম ছিল, এখন তরলে যখন গেল অ্যাট্রাকশন ফোর্স কি হবে, কম হবে, কি হবে না? এবং আরো কম হবে কোথায় না গ্যাস মলিকুলগুলোর মধ্যে। তাহলে বলো এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স গুলো কমাতে গেলে এখানে আমাকে বেশি হিট দিতে হবে, কি হবে কি হবে না, অর্থাৎ কি হবে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট কি হবে, মেল্ট করাতে, মেল্ট মানে কি কঠিন থেকে তরলে যাও, বয়েল মানে কি আবার তরল থেকে গ্যাসে যাও। তাহলে এই যে মেল্টিং পয়েন্ট মানে কি করছি না কঠিন থেকে তরলে যাচ্ছি, মলিকুলার অ্যাট্রাকশন এই ছিল, এখান থেকে এতটা করছি, তার মানে আমাকে কি করতে হবে হিট দিতে হচ্ছে বেশি। তাহলে এমপি এবং বিপি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে, খুবই বেশি হবে, কারণ অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাই না সলিডের ক্ষেত্রে। 7 নম্বর হচ্ছে মোশন অফ মলিকুল, অর্থাৎ অণুর গুলির গতিশীলতা। কনসেপ্ট একই কনসেপ্ট। সলিড মানে কি, সলিড মানে হচ্ছে মলিকুলগুলো মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, এই দুটো মলিকুলে একটা মলিকুল অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হলে এটাকে ছেড়ে যেতে পারবে কি, সহজে পারবে না। দ্যাট ইজ কি হবে অণুগুলির মধ্যে গতিশীলতা কি হবে, থাকবে না। সব থেকে বেশি কার বলতো, অণুগুলির মধ্যে গতিশীলতা কার বেশি হবে, গ্যাসের বেশি হবে। অ্যাট্রাকশন ফোর্স কম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কম, গতিশীলতা বেশি। ক্লিয়ার? তাহলে এগুলো, এরপর আমরা দেখবো কি, তাহলে এই গেল হচ্ছে তোমার, এটা হচ্ছে কঠিন পদার্থের বিভিন্ন ধর্মগুলো গেল, প্রপার্টিস। এরপর আমরা কঠিন পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করব, ঠিক আছে? দুটো ভাগে ভাগ করা যায়, মানে শ্রেণী বিভাগ বললেই কোনো একটা বেসিসে কিছুর ভিত্তিতে তো ভাগ করা হয়। তাহলে কিসের ভিত্তিতে ভাগ করব? দেখো কঠিন পদার্থকে কিসের ভিত্তিতে ভাগ করবো না, কঠিন পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, একটা হচ্ছে
অনিয়তাকার কঠিন পদার্থ, ক্রিস্টালাইন, অ্যামরফাস। ক্লিয়ার? তাহলে এই দুটো ভাগে ভাগ করছি কিসের ভিত্তিতে? না, অণুগুলোর কঠিন পদার্থ গঠনকারী যে অণুগুলো আছে তাদের বিন্যাসের শৃঙ্খলতা অনুযায়ী। ক্লিয়ার? মানে কিভাবে বিন্যস্ত আছে, যদি পারফেক্টলি অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে তাকে বলবো আমরা কি? ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার সলিড। যদি পারফেক্টলি না থাকে তাকে বলবো কি? অ্যামরফাস সলিড বা অনিয়তাকার সলিড। ক্লিয়ার? কঠিন পদার্থ গঠনকারী অণুগুলির বিন্যাসের শৃঙ্খলতা অনুযায়ী। অণুগুলো যদি কঠিন পদার্থ, যারা কঠিন পদার্থ গঠন করছে আর কি, তারা যদি শৃঙ্খল থাকে ঠিকঠাক, তাহলে কি হয়ে যাবে? সেটাকে কেলাসাকার বলবো। কেলাসাকার একটু আগেই বললাম। আর একটা হচ্ছে কি? অনিয়তাকার। ক্রিস্টালাইন ক্রিস্টালাইন, একটা হচ্ছে কি? বাস, এই এখানে দেখতে পাবে তোমরা ছবিটা, এই জায়গায় দেখো অণুগুলো কি হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরা কি হচ্ছে? পারফেক্টলি অ্যারেঞ্জড আছে। এখানে কি আছে? হ্যাপাজার্ড আছে। আমি আসছি ডিটেলস এইগুলোর বিষয়। তাহলে এগুলোকে যেটা আলাদা করলাম, সেই এবারে প্রত্যেকটার এর এবং এর, এই দুটো জিনিসের কি কি ডিফারেন্স হতে পারে, পার্থক্য কি হতে পারে? একটা সলিডারি তো অঙ্গ, দেখি কি কি পার্থক্য হতে পারে। এটাকে একটু দেখি, এক এক করে দেখবো। আচ্ছা, তাহলে এতে কি লিখবো? প্রথমেই যেটা ফার্স্ট পয়েন্টটা কি বললাম? প্রথম পয়েন্টটা কি বললাম? প্রথম পয়েন্টে যেটা বলেছি, এদের নির্দিষ্ট একটা নির্দিষ্ট বলো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে, নির্দিষ্ট সজ্জা রীতি। অ্যারেঞ্জমেন্টের বাংলা কি? রীতি বর্তমান, তাই না? এখানে কি হবে? মানে শুধু এইটুকুই নয়, এইটুকু মানে এরকম ভাবে যদি আমি দেখাই আর কি, ছবিতে দেখো দেখতে পাবে। মনে করো এখানে একটা এ মলিকুল আছে, এখানে এই যে এখানে আছে, এটা আছে, এটাকে একটু এদিকে দেখাও। এখানে কি হবে? দেখো, এটা যদি আমি এ বলি, বি বলি, এ বি, এ বি, এ, আবার এটা মনে করো এ বি, এ বি, এ বি, এ, আবার এখানে বি, এ বি, এ বি, এ, এরকম ভাবে চলবে। তাহলে এটা কি হচ্ছে? দেখতে পাচ্ছি কি কঠিন পদার্থ গঠনকারী অণুগুলি একটা মানে এরকম নয় যে একটু মানে দীর্ঘ সময়ের, অল্প সময়ের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট নির্দিষ্ট সজ্জারীতি মেনে চললো, তারপরে মেনে চললো না, এরকমটা হলে কিন্তু হবে না। এই সলিডের ক্ষেত্রে কি হয়, মানে একটা দীর্ঘ সময়ের জন্য কি হবে না, একটা নির্দিষ্ট অর্ডার, অ্যারেঞ্জমেন্ট, সজ্জারীতি মেনে চলবে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এখানে লিখবো ফর লং টার্ম, মানে দীর্ঘ সময়ের জন্য এটাকে বলবো ডেফিনাইড, নির্দিষ্ট সজ্জারীতি বর্তমান থাকবে। আর এক্ষেত্রে কি বলবো? অ্যামরফাসের ক্ষেত্রে বলবো, এটা হচ্ছে একটু এটাকে দেখো, অ্যামরফাসের ক্ষেত্রে কি বলবো? এটাকে একটু সরিয়ে দিই। অ্যামরফাসের ক্ষেত্রে কি বলবো? না, নির্দিষ্ট ক্রমে, প্রথমেই নির্দিষ্ট ক্রমে সজ্জিত, তাই না? সজ্জিত থাকে না, এটা একটু আগেই বললাম, থাকে না? ছবিটা দেখেই বুঝতে পারছো, থাকে না? যদিও বা থাকে, থাকতেও পারে, যদিও বা থাকে, সেটা কি হবে? অল্প সময়ের জন্য, লং রেঞ্জে নয়, শর্ট রেঞ্জে, একটুক্ষণের জন্য হয়তো একটা সজ্জারীতি মেনটেন করলো, তারপরে পরে আবার যেরকম ডিসঅর্ডার হওয়ার সেরকম হয়ে গেল।
ক্লিয়ার? তো এটা হয়ে গেল কি অ্যামোরফাস বা অনিয়তাকার। তাহলে নির্দিষ্ট ক্রমে সজ্জিত থাকে না, থাকলেও সেটা কি হবে, তা অনিয়মিত। ক্লিয়ার? এটা হচ্ছে নির্দিষ্ট সজ্জারীতি বর্তমান, এটা নির্দিষ্ট ক্রমে সজ্জারীতি, নির্দিষ্ট ক্রমে সজ্জিত থাকে না, থাকলেও সেটা কি অনিয়মিত। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ছবিটা এঁকে দিচ্ছি, দেখো যেটা দেয়া আছে, জাস্ট এ, এখানে বি, এ বি, এ বি। ক্লিয়ার? এখানে কি হয়ে যাবে বলো, এখানে দেখছি বি, এ বি, এ আবার কি বি, আবার এখানে দেখো এটা আবার কি এ বি, এ বি, এটা কি এ বি। তাহলে দেখো যেরকম একটা নির্দিষ্ট ক্রমে সজ্জিত আছে পরপর এরকম হয়েই যাবে। আর এর ক্ষেত্রে কি হবে দেখো ভালো করে, এখানে কি হবে, এটা দেখতেই পাচ্ছি এ, আমি এখানে কি দিলাম বি, এ নির্দিষ্ট ভাবেই যাচ্ছে এ, আবার ধরো এ, আবার বি, আবার কি এ, আবার বি, এরকম। আবার এখানে কি হয়ে যাবে না এ, এখানে বি, 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 আবার যেখানে যেমন এ, এটা কি হয়ে যাবে বি, বি, এ। ঠিক আছে? তাহলে এরকম ভাবে একটা সজ্জিত থাকে নির্দিষ্ট ক্রমে, এই যেটা দেখেই বুঝতে পারছো, এই যে এ বি যেরকম ভাবে তুমি দেখতে পারো, আবার এ বি এরকম, অর্থাৎ যেরকম সজ্জারীতিটা মেনটেন করছে আর কি, করে চলছে, সেটা কি হবে লং রেঞ্জের জন্য নয়। ক্লিয়ার? এটা হয়ে গেল, এটা কিসের না অ্যামরফাস সলিডের ক্ষেত্রে। এরপর চলে যাব, দেখো এরপর যে জিনিসটা আসবে সেকেন্ড, যেটা নাম্বার 2, এটা 1 নম্বর। 2 নম্বর কি বলি বলো, এটাকে বলা হয় কি না ট্রু সলিড বলা হয়। এটাকে বলা হবে কি প্রকৃত কঠিন। এটাকে কি বলা হয় না সিউডো সলিড। সিউডো সলিড। বা আরেকটা জিনিস বলবো, এই অনিয়তাকার কঠিন পদার্থের কি হয় না অনেক ক্ষেত্রে অনেক ধর্ম আর কি তরলের মতো দেখা যায়। যেমন আমি বলে দিই, কাঁচের ক্ষেত্রে তোমরা যদি তোমরা দেখবে এটা লক্ষ্য করবে একটু ভালো করে, অনেক পুরোনো দিনের যে বাড়ি ঘরগুলো আছে তাদের যদি কাঁচের জানলা থাকে, সেই কাঁচের জানলা দেখবে জানলাটা লাগানো আছে অনেকদিন, 10-15 বছর যদি হয় আর কি, তাহলে নিচটা দেখবে মোটা হয়ে গেছে, কাঁচটার নিচের দিকটা মোটা হয়ে গেছে। মানে কাঁচটা অ্যাজ লাইক লিকুইড, ওটা কিন্তু সলিড। সলিডটা কিসের মতো হচ্ছে, তরলের একটা ধর্ম হচ্ছে প্রবাহমানতা, তাহলে তরলের ধর্মের সঙ্গে সাদৃশ্যতা দেখা যাচ্ছে কার, এই অ্যামরফাস সলিড গুলো, অনিয়তাকার কঠিন গুলো। ক্লিয়ার? তাই এগুলোকে বলা হবে সিউডো সলিড বা সুপার কোল্ড লিকুইড। ঠিক আছে? সুপার, যেমন কাঁচকে বলে লিকুইড, এটা হাইলি ভিসকাস, অবশ্যই হাইলি ভিসকাস মানে হচ্ছে তীব্র সান্দ্র, তোমরা সান্দ্রতা পড়েছো, ভিসকোসিটি, সান্দ্র, সান্দ্র, তীব্র সান্দ্র, শীত, শীতলকৃত, তীব্র সান্দ্র শীতলাকৃত তরল। এটা বাংলাটা ভাবো, হাইলি ভিসকাস সুপারকুল লিকুইড বলতে পারো, বা তীব্র সান্দ্র তরলাকৃত, এই শীতলাকৃত তরল। ক্লিয়ার? মানে ওই তরল বলছি মানে তরলের মতো, তরলের অনেক প্রপার্টিসের সঙ্গে মিল পাওয়া যায়। যেমন আমি কাঁচের একটা এক্সাম্পল দিলাম, কাঁচকে এটা মেনলি বলা হয় কাকে বলা হয় না, এটা কাঁচকে বলা হয়। ঠিক আছে? কাঁচকে বলা হয় কারণ না কাঁচের যে কাঁচ হচ্ছে অ্যামরফাস সলিড,
অ্যামরফাস সলিড মানে এর যে প্রপার্টিস অর্থাৎ প্রবাহমানতা তরলের মতো, তরল তো প্রবাহিত হয়, তাহলে সেই ধর্মটা কাঁচের মধ্যেও বর্তমান। ক্লিয়ার? আমি এখানে দুটো এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। এখানে দুটো ছবি আছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে, আর এটা হচ্ছে ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল, মানে এই ধরনের দেখতে হবে। আর এটা যেটা হবে, এক সেকেন্ড লেখাটা ঢাকা যাচ্ছে, এটা কি হবে, এটা হচ্ছে অ্যামরফাস সলিড। এই যে টেবিল, চেয়ার, বেঞ্চ, কাঁচ, টায়ার, এগুলো করি, এগুলো তো সলিড, এগুলো সবই কিন্তু এগুলোকে কি করি না আমরা একটা নির্দিষ্ট কোনো এদের আকৃতি নেই, আমরা যেরকম আকৃতি দেবো সেরকমটাই হবে। ঠিক আছে? তাই এগুলো কি অনিয়তাকার। 3 নম্বরে কি বলবো, 3 নম্বর কি বলবো, দেখো এদের কি থাকবে না, একটা শার্প তীক্ষ্ণ মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট থাকবে। তোমরা তোমাদের প্র্যাকটিক্যালে আছে দেখবে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট নির্ধারণ থাকবে, শার্প মেল্টিং পয়েন্ট। আর এদের ক্ষেত্রে থাকবে কি অনিয়তাকারের একটা রেঞ্জের মধ্যে পাবো, মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টটা একটা রেঞ্জের মধ্যে পাবো। তোমরা প্র্যাকটিক্যালে ক্লাস 11 এর প্র্যাকটিক্যালে আছে ডিটেকশন অফ মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট, সেখানে তোমরা দেখতে পাবে যে যখন মেল্টিং পয়েন্ট ডিটেক্ট করা হবে, শার্প মেল্টিং পয়েন্ট মানে কি, ধরো একটা সলিড আছে, একটা আমি ক্রিস্টালাইন সলিড বলছি, তার যদি মেল্টিং পয়েন্ট আমি ধরে নিচ্ছি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্ট করে। ক্লিয়ার? বা আমি 100 কেন, এটাকে ধরে নিচ্ছি আমি জাস্ট 200 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্ট করে। তাহলে যখন আমি মেল্ট করাচ্ছি, মানে মেল্টটা শুরু হচ্ছে, দেখতে পাবো থার্মোমিটার থাকবে এখানে, তোমরা প্র্যাকটিক্যালে করবে। তো এখানে একটা টিউব থাকবে, তাহলে সেই এখানে স্যাম্পেলটা থাকবে। সে এইখানে যখন দেখতে পাবো, দেখবো যখনই 200-র কাছাকাছি এলো, মানে 200 যখনই এলো 200 ডিগ্রি সেন্টিগ্রেড যখনই এলো টেম্পারেচারটা থার্মোমিটারে দেখতে পাচ্ছি, 200 যখনই এলো তখনই দেখবো এটা এইখানে যে স্যাম্পেলটা ছিল এই জায়গায়, সেটা সঙ্গে সঙ্গে 200-র মধ্যেই কি হবে, টোটালটা কি হয়ে যাবে, গলে যাবে, মেল্ট করবে। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে শার্প। আর এদের ক্ষেত্রে কি হয়, মানে শার্প মানে তীক্ষ্ণ, আর এদের ক্ষেত্রে কি হবে না, যদি একটা রেঞ্জে পাবো, মানে এরকম 200 পাওয়া যায় না, এটার ক্ষেত্রে কি বলতে পারি, 200 যদি হয় এর ক্ষেত্রে ধরো 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মনে করো 250-এর মধ্যে মেল্ট করে, মানে টোটাল যে স্যাম্পেলটা আছে সেটা মেল্ট হতে শুরু করবে 200 ডিগ্রিতে, সম্পূর্ণটা মেল্ট হবে কত, ধরো 210 বা 220 এরকমের যে মেল্ট করবে, মানে এটা যদি ধরে নিই 230, তাহলে টোটালটা মেল্ট করবে, তো তখন দেখবো কি এখানে টেম্পারেচার উঠে গেছে 230। ঠিক আছে? এটা হলো ক্রিস্টালাইন আর অ্যামরফাসের মেল্টিং পয়েন্টের ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে এটা কিভাবে লিখবো আমরা, না এদের ক্ষেত্রে একটা তীক্ষ্ণ মানে শার্প, এটা ইংরেজি হয়ে যাচ্ছে তীব্র না তীক্ষ্ণ, তাই তো, তীক্ষ্ণ গলনাঙ্ক পাই বা স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? আর এর ক্ষেত্রে কি পাবো, একটা রেঞ্জে থাকবে, একটা কত 4, এটাই লিখছি না। তাহলে এর ক্ষেত্রে কি হবে, ইন এ রেঞ্জ, মানে একটা নির্দিষ্ট রেঞ্জ, আচ্ছা দেখো বাংলায়, আচ্ছা একটা নির্দিষ্ট গলনাঙ্ক, এটা এরকম ভাবে লিখে দাও, গলনাঙ্ক তীক্ষ্ণ বা নির্দিষ্ট লিখে দিই, নির্দিষ্ট, এদের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক পাওয়া যায় না একটা, তাহলে গলনাঙ্ক কি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক একটা সীমার মধ্যে, রেঞ্জ মানে কি, সীমার মধ্যে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে এদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বা তীক্ষ্ণ আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পাবো, ওদের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক পাওয়া যায় না, সেটা পাওয়া গেলেও কি হবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক একটা সীমার মধ্যে অবস্থান করে।
ক্লিয়ার? এরপরে খুব ইন্টারেস্টিং জিনিস আছে একটা, যেটাকে বলবো কি আইসোট্রপিক, কত নম্বর এটা, 4, তাই তো? অ্যানাইসোট্রপিক আর এটা কি হয়, আইসোট্রপিক, যেটা এটা হচ্ছে অসমদৈশিক, এটা অসমধারাও সিক, আর এটা কি হবে, সমদৈশিক। খুব ইন্টারেস্টিং জিনিস। কি জিনিসটা দেখো, অ্যানাইসোট্রপিক হয় কারা, না ক্রিস্টালাইন সলিড গুলো, আর এগুলো কি হবে, আইসোট্রপিক। কি করে বলি, আমি একটা দুটো এক্সাম্পল নিই। তোমরা ভাত আর খিচুড়ি খেয়েছো, ভাতও খেয়েছো, ভাতে কি হয় দেখো, ভাতে কি হয়, এখানে দেখতে পাচ্ছি, দেখো বিভিন্ন এখানে ভাত দেওয়া আছে, তার চারদিকে এখানে তরকারি আছে এদিকে। তো তুমি যদি এই দিক থেকে এদিকে যাও, এদিক থেকে এদিকে যাও, বা এই দিক থেকে এদিকে যাও, দেখো দুটো ক্ষেত্রেই আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট পাবে। এই দিক থেকে যাচ্ছ যখন, এখানে কিছু এই এই যে তরকারি পাচ্ছ, এখানে মাংস, এখানে যা কিছু আছে, পরপর এখানে মিষ্টি, তারপর এদিকে পাঁপড়, এখানে রুটি, তারপর আবার এদিক থেকে গেলে রুটি, তারপরে আলাদা আলাদা। তাহলে যেদিকেই যাও তুমি একটা নির্দিষ্ট সজ্জারীতি তুমি পাচ্ছ, সেটার সঙ্গে মিল পাচ্ছ না, কিন্তু নির্দিষ্ট সজ্জারীতি পাচ্ছ। ঠিক আছে, একই পাচ্ছ কি, একই পাচ্ছ না, একই পাচ্ছ না। তাহলে এইদিকে গেলে কি হবে, প্রথমে দেখো রুটি আছে, তারপরে কি আছে, স্যালাড আছে। এদিকে গেলে কি পাচ্ছি, অন্যটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে যেদিকেই যাও তুমি আলাদা আলাদা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট পাবে। আর খিচুড়ির ক্ষেত্রে দেখো তো, খিচুড়ির ক্ষেত্রে দেখো, যেদিকেই যাও তুমি, এদিক থেকে এদিকে যাও, এদিক থেকে এদিকে যাও, কি পাবে, চাল আর কলাই, আর কিছু নয়, আর মাঝে মাঝে দুটো একটা আলু, যেদিকেই দাও, তাই না? তাহলে এটাই হচ্ছে, তাহলে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে কি বলবো, অ্যানাইসোট্রপিক, আর এই জিনিসটাকে আইসোট্রপিক। আইসো মানে কি, আইসো মানে সেম, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আইসোট্রপিক। আইসোট্রপিক মানে কি, যেদিকেই তুমি যাও সেই একই রকমের অ্যারেঞ্জমেন্ট, আর যেদিকে তুমি যাও বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট পাবে। ক্লিয়ার? তাহলে ডিফারেন্ট ডাইরেকশনে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি যদি দেখাই, এটা কি না, ডিফারেন্ট physical property from different direction, clear? Direction, আর এদিকে কি হবে বলো, আইসোট্রপিকে কি পাবো, না আইসোট্রপিকে যেটা পাবো, সেম physical property, তাই না? চারদিক থেকে তো যদি ভাত আর খিচুড়ি পাও, তাহলে সেম ফিজিক্যাল প্রপার্টি ফ্রম ডিফারেন্ট ডাইরেকশন, যেদিকে বিভিন্ন দিক থেকে, ক্লিয়ার? ক্লিয়ার? RECTION, ক্লিয়ার? তাহলে সমদৈশিক মানে হচ্ছে বিভিন্ন দিক দিকে, চারদিক থেকে যদি আমি আমি এখানে এবারে এক্সাম্পলটা নিই, এদিকে তাকাও, এটার দিকে তাকাবে একটু, এটাকে যদি নিই আমি, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে বলো, দেখো দেখতে পাচ্ছ, এটার ক্ষেত্রে কেমনটা হবে, না দেখো যেদিকেই যাও তুমি কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট নেই এদের, এই যে এখানে আমি দেখিয়েছিলাম, এদিকে এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এদিকে যাও তুমি ভাতের থালার মতো, দেখো এদিকে একটা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, এ বি এ বি এ বি। আবার যদি তুমি এটাকে এইদিকে যাও তুমি, এ এ এ বি এ এ বি, আবার তুমি ধরো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে পুরোটা। ঠিক আছে, আবার যদি ধরো তুমি এদিক থেকে এদিকে যাও, বি এ বি এ বি এ, একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ, কিন্তু কারোর সঙ্গে কারোর মিল হচ্ছে না, ওই জন্যই অ্যানাইসোট্রপিক। আর এখানে কি হচ্ছে, এখানে যেদিকেই যাও তুমি সব হ্যাপাজার্ড, ঠিক আছে, এই খিচুড়ি আর ডালের মতোই। তাহলে যেদিকেই যাও তুমি সেই একই রকমের, মানে এদিক থেকে এদিকে যাও, এদিক থেকে এদিকে যাও, যাই দিকে যাও, এদিকে দেখো বি এ বি এ এ, আবার এ চলে এলো,
আবার এদিক থেকে দেখি যদি এটা দিকে যদি ধরি বিবিএ ডিফারেন্ট বিবিএ, মানে বিভিন্ন ডাইরেকশনে কি হচ্ছে সেই মানে অ্যারেঞ্জমেন্টের কোনো মিল নেই, হ্যাপাজার্ড সিস্টেমের মধ্যে আছে, অর্থাৎ টোটালটাকে কি দেখাচ্ছে, একই দেখাচ্ছে, তাই না? টোটালটাকে কি দেখাচ্ছে, একই রকম দেখাচ্ছে, যেদিকেই যাও সেই একই রকম, ওই জন্যই আইসোটোপিক। ক্লিয়ার? তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে, যেটা পড়লাম আমরা অ্যানাইসোটোপিক এবং আইসোটোপিক। ক্লিয়ার? এরপরে আমরা যেটা পড়বো নেক্সট, আর এক্সাম্পল গুলো আমি এটা বলে দিই, এক্সাম্পল গুলো দেখালাম। এরপরে যেটা পড়বো আমরা কত ধরনের, আমরা মেনলি এখানে কি আমাদের আছে, যেটা এখানে আছে সেটা হচ্ছে এই ক্রিস্টালাইন সলিড, এইটা আছে ক্রিস্টালাইন সলিড। তাহলে আমরা পড়লাম ফার্স্টে কি সলিডের ধর্ম যেগুলো পড়লাম, সলিডকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি ক্রিস্টালাইন, একটা অ্যামরফাস অর্থাৎ কেলাসাকার এবং অনিয়তাকার। আমরা এবারে পড়বো কি কেলাসাকার, অনিয়তাকারটা নিয়ে আমাদের আছে কি ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, এবারে দেখবো কি ক্রিস্টালাইন সলিড কত প্রকারের হয়। চলো দেখা যাক ক্রিস্টালাইন সলিড কত প্রকারের হয়। এবারে বলবো কেলাসাকার, এটাই কেলাসাকার কঠিন। এটাকে আমরা ভাগ করবো মোটামুটি 1 2 3 4 5, ঠিক আছে, 5টা ভাগে ভাগ করবো। কি কি দেখি, একটা হচ্ছে এটা হচ্ছে হবে আয়নীয়, তারপর হবে ধাতব, তারপর হবে কি সমযোজী, ঠিক আছে, তারপর হবে আণবিক, তারপর হবে লাস্ট যেটা পারমাণবিক। ক্লিয়ার? চলো এগুলোর আবার কি কি কিসের, এগুলোর প্রপার্টিস দেখি কি কি, এদের প্রত্যেককে আলাদা আলাদা কি কি প্রপার্টি দেখায় এদের, সেগুলো দেখবো আমরা। তাহলে কি প্রথমে দেখি আয়নীয় এবং ধাতব, সমযোজী, আণবিক এবং পারমাণবিক, এগুলোর যে ডিফারেন্সটা, পার্থক্যটা কোথায় সেটা দেখতে হবে। সলিড মানেই তো আমরা বুঝতে পেরেছি, সলিড মানে কি একটা দুটো মলিকুল আছে, দুটো মলিকুল কি হচ্ছে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স, আন্তঃআণবিক তীব্র মানে খুব দৃঢ় আন্তঃআণবিক বলের মাধ্যমে কি হচ্ছে যুক্ত আছে, আকর্ষণ বলের মাধ্যমে। এদের পার্থক্যটা কোথায়, প্রথমে দিয়ে দেখি 1 নম্বর কেলাস গঠনকারী কণা। ঠিক আছে, কি হবে আয়নীয়র ক্ষেত্রে, কারা কেলাস গঠন করেছে, আর নামটা শুনে বুঝতে পারছো, নাম সায়েন্স পড়ছো মানে সায়েন্সের নাম দেখেই অনেক কিছু বুঝতে পারা যায়। মানে এক্ষেত্রে দেখবে কানা ছেলের নাম পদ্মলোচন হয় না, ঠিক আছে, এখানে মানে নামটা দেখেই অনেক কিছুকে মনে রাখতে হয়। পদ্মের মতো চোখ নয় অথচ নাম পদ্মলোচন হয়ে গেল, এরকমটা সায়েন্সের ক্ষেত্রে হয় না লিস্ট। ঠিক আছে, তাহলে কেলাস গঠনকারী কণাগুলো কি হবে, আয়নীয় মানে কারা গঠন করবে, আয়ন। দুনিয়ায় কটা আয়ন আছে, দুটো, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, বাস। তাহলে এখানে কেলাস গঠনকারী কণাগুলো কি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আয়ন লিখে দিই, আয়ন। ঠিক আছে, ধাতবের ক্ষেত্রে কি হবে, মেটাল, ধাতু। ঠিক আছে, ধাতু হবে। আর এই ইয়েতে সমযোজীর ক্ষেত্রে কি হবে, এখানে কি হবে, সমযোজীর ক্ষেত্রে কি হবে, এখানে কি হবে, অধাতু, তাই না? সমযোজী বন্ধন কারা করে, সমযোজী বন্ধন কারা করে দেখো, যারা নন মেটাল। অধাতু যেগুলো করে সেগুলো কি করে, সমযোজী বন্ধন করে, তাই অধাতু গুলো কি হবে তোমার সমযোজী কেলাস গঠন করবে বা ক্রিস্টাল। আণবিক মানে বুঝতেই পারছো এখানে কি হবে, অণু, এখানে কি হয়ে যাবে পরমাণু অর্থাৎ পরমাণু, তাই না? ক্লিয়ার? এরপরে দেখো তাহলে কেলাস গঠনকারী কণা হলো 2 নম্বর, নাম্বার 2, এটাকে একটু আলাদা করি নাহলে মিশে যাচ্ছে।
ক্লিয়ার? নাম্বার 2 অ্যাট্রাকশন ফোর্স। ফোর্স বলতে কি এখানে হচ্ছে ধরো আকর্ষণ বল কেমন, অ্যাট্রাকশন মানে আকর্ষণ বল কেমন হবে দেখা যাক কি হবে। আকর্ষণ বল কি হবে আয়নীয়র ক্ষেত্রে, কি হবে বলো? অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে? ক্যাটায়ন এবং অ্যানায়নে কি হয় এগুলো তোমার বন্ডিং এ যখন পড়েছে তখন জানো। ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কি হয়? স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এখানে হবে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বল। এখানে কি হবে? ধাতব মেটালিক ফোর্স, ধাতব বল। এখানে কি হবে? সমযোজী আকর্ষণ বল। আচ্ছা এই জায়গায় কি হবে? অণুর ক্ষেত্রে কি হবে? তিনটে জিনিস হতে পারে। একটা হচ্ছে কি ভ্যান্ডারওয়াল, ভ্যান্ডারওয়াল এটা গ্যাসের ক্ষেত্রে তোমরা পড়েছো। গ্যাসে যখন বলবো তখন বলবো ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল, ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল 1 নম্বর হতে পারে। 2 নম্বর ভ্যান্ডারওয়াল হয় যে কাদের ক্ষেত্রে? যেগুলো হচ্ছে ধ্রুবীয়, তাই না? যাদের পোলার পোলার দুটো পোলার আছে মনে করো, এটা একটা পোলার NH3 NH3, তাদের মধ্যে যে আকর্ষণ বল। সলিড যদি NH3 করি অ্যামোনিয়া, তার ক্ষেত্রে হবে। আবার যদি করি আমরা লন্ডন ফোর্স, লন্ডন ফোর্স হচ্ছে কি? লন্ডন ফোর্স হচ্ছে যেটা হচ্ছে এটাকে বলি লন্ডন ফোর্স। লন্ডন ফোর্স কাদের মধ্যে হবে? লন্ডন ফোর্স জিনিসটাই হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউসড অ্যাট্রাকশন ফোর্স আর ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউসড অ্যাট্রাকশন ফোর্স। মানে হচ্ছে তাৎক্ষণিক ইনডিউসড করছি, তাৎক্ষণিকভাবে ইনডিউসড করছি যে বলটা, ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউসড অ্যাট্রাকশন ফোর্স। ক্লিয়ার? দুটোই ইনডিউস ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউসড ডাইপোল, এদের দুজনের মধ্যে ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউসড ডাইপোল, এই দুটোর মধ্যে যে আকর্ষণ বল। এটা গ্যাসের চ্যাপ্টারে আছে। এখানে কি বলবে? হাইড্রোজেন বন্ড। তিনটে জিনিস হতে পারে। ক্লিয়ার? পারমাণবিকের ক্ষেত্রে কি বলবো? এখানেও তাই ভ্যান্ডারওয়াল, ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল। ক্লিয়ার? 3 নম্বরে দেখো, নাম্বার 3 পরিবাহিতা পর রস্যই বয়াকার হয় দীর্ঘই তয়াকার পরিবাহিতা। চলো 1 নম্বরে দেখো, বলো তো এটা কি হবে? আয়নীয় গুলোর পরিবাহিতা কি হবে? যে কোনো একটা আয়নীয় মলিকিউল, আয়নীয় মলিকিউল কি সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডে তুমি যদি হাতটা দাও, হাত দাও যদি, বা কারেন্ট দিয়েছো, মানে সোডিয়াম ক্লোরাইড আছে সেখানে যদি কারেন্টের তার দিয়েছো, সেখানে যদি হাতটা দিয়ে দাও তুমি শর্ট খাবে না। সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো আয়নীয় কম্পাউন্ড গুলো হয় অ্যাকোয়াস স্টেটে জলীয় অবস্থায়, না হলে মল্টেন স্টেটে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, তাই না? তাহলে পরিবাহিতা দেখা যাবে কোথায়? না জলীয় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার? তাহলে পরিবাহিতা ধাতবর ক্ষেত্রে কি বলো? ধাতব সলিডের ক্ষেত্রে কেমন হবে দেখো। না এর ক্ষেত্রে সব থেকে বেশি হয়, এর ক্ষেত্রে কি হবে? হাইয়েস্ট, বেশি। কেন? না পরিবাহিতা, পরিবাহিতা কি জন্য আসে, কি জন্য আসে কারণটা জানতে হবে। কারণটা কি? ধরো এখানের এই যে ইলেকট্রিসিটি জ্বলছে, যা কিছু জ্বলছে, কেন পরিবাহিতা? তোমরা ইয়েতে স্থির তড়িৎ পড়েছো ক্লাস 10-এ, সেখানে দেখতে পাবে পরিবাহিতার জন্য দায়ী ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের ফ্লো। কারেন্টটা কি? ফ্লো অফ ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? ধাতুর মধ্যে তুমি যে কোনো একটা ধাতুকে নাও, ধরো লোহার একটা কোন একটা কিছু রড ওই টেস্টারেতে দিয়ে দাও, দিয়ে সুইচটা অন করো, দেখবে পরিবাহিতা পাচ্ছ কি পাচ্ছ না বুঝতে পেরে যাবে। ঠিক আছে? যদি শর্ট খেয়ে যাও, করতে যাও না, যদি শর্ট খেয়ে যাও তখন লেগে যায়, তখন কি হয়ে যাবে? পরিবাহিতা আছে। তাহলে কি হবে? ধাতব যে সলিড কেলাসাকার পদার্থ, যে কেলাসাকার সলিড গুলো আছে,
তাদেরকে কঠিন, তাদের কি হবে পরিবাহিতা বেশি। কেন না দেখো এখানে ধাতুগুলো আছে মেটাল, যদি আমি একটা লোহার রড দিই তাহলে এখানে কিগুলো থাকবে Fe+2+2 এই হিসেবে থাকবে, +2 Fe+2 এরকম ভাবে পরপর পরপর সাজানো আছে, ঠিক আছে, এরকম থাকবে, এরকম ধরো Fe+2 Fe+2 Fe+2, ঠিক আছে, 2+2+2+2। এবারে কি হয়, এর মধ্য দিয়ে একটা ইলেকট্রনের ফ্লো এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে। ফ্রি ইলেকট্রন কিন্তু থাকেই, ধাতুর মধ্যে থাকে, যখন পরিবহন করে, যখন তুমি পজিটিভ নেগেটিভের মধ্যে ওটাকে দিয়ে দাও তখন কি হয় যে একটা ডাইরেকশন পেয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে, বা ইলেকট্রন গুলো কি ফ্লো করবে কেমন ভাবে না নেগেটিভ থেকে, ইলেকট্রন মানে তো নেগেটিভ, কোন দিকে যাবে পজিটিভের দিকে যাবে। অর্থাৎ ইলেকট্রিসিটির সঙ্গে যখন কারেন্টের সঙ্গে আমরা অ্যাটাচ করে দিই তার ফলে কি হয় না, এই যে ফ্রি ইলেকট্রন যেগুলো আছে এগুলো একটা ডাইরেকশন পেয়ে যায়, একটা দিক পেয়ে যায়, নির্দিষ্ট দিকে ফ্লো হয়, তার ফলে কি হয় পরিবাহিতা দেখতে পাই। আদারওয়াইজ কি হয়, যখন মনে করো একটা সলিড লোহার টুকরো আছে তাতে আমি হাত দিচ্ছি, তাতে কি শর্ট খাচ্ছি না, তার মধ্যেও কিন্তু ইলেকট্রনের ফ্লো আছে কিন্তু হেফাজত, বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন ভাবে আছে, ফ্লো অফ ইলেকট্রন আছে, ইলেকট্রিসিটি দেওয়া মানে একটা ডাইরেকশন পেয়ে গেল, এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে আবার এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে একটাকে একটাকে নালিফাই করে দিচ্ছে, অর্থাৎ ফ্লোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে চারদিকে ঘুরছে, নির্দিষ্ট ডাইরেকশনে থাকছে না, ক্লিয়ার। তাহলে এর পরিবাহিতা কি হবে সব থেকে বেশি। তারপরে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে কি হবে, যেটা হচ্ছে আণবিক আছে, আণবিকের ক্ষেত্রে কি হবে, এটা ধাতব বললাম না, এটা এদিকে হয়ে গেছে, আচ্ছা ধাতব এর ক্ষেত্রে কি হবে, সমযোজীর ক্ষেত্রে কি হবে, অনেক কম হবে, লো, খুবই খুবই কম, এর ক্ষেত্রেও কি হবে কম, এর ক্ষেত্রেও কি হবে কম, ক্লিয়ার। আর যেটা লাস্ট তোমাদের যেটা আছে শেষ যেটা, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট, অর্থাৎ 4 নম্বরে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, দেখি কেমন হয়। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে, আমি কিন্তু ফার্স্টেই বলেছি এটা অ্যাট্রাকশন, দুটো মলিকুল যদি স্ট্রংলি অ্যাটাচ থাকে, অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে বাঁধা থাকে দুটো মলিকুল, তাহলে তাদেরকে যদি আমি এই বন্ডটাকে যদি লুজ করতে যাই কি হবে, বেশি পরিমাণ দিতে হবে। দ্যাট ইজ, যদি আমি কঠিন থেকে তরলে যাই তাহলে কি হবে, যে টেম্পারেচারে কঠিন থেকে তরল হচ্ছে গলে যাচ্ছে, গলনাঙ্ক, তরল থেকে কঠিনে, তরল থেকে আবার যদি ইয়েতে যাই বাষ্পে যাই তাহলে কি হবে স্ফুটনাঙ্ক, ক্লিয়ার। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে খুবই বেশি হবে, কারণ এগুলো কি অ্যাট্রাকশন ফোর্সটা স্ট্রং, তাহলে এখানে কি লিখবো খুব বেশি, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি, তাই না, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স আমরা ইয়েতে ক্লাস 10-এ পড়েছি, এটা খুব বেশি, এখানে কি হবে অপেক্ষাকৃত কম, না এখানে এটা বেশি লেখি, হ্যাঁ এটার ক্ষেত্রে কি হবে, মেটালিকের ক্ষেত্রেও বেশি লেখি, বেশি একই, মানে স্ট্রংলি অ্যাট্রাক্ট হয়ে যদি থাকে সেটাকে তোমাকে কঠিন থেকে তরলে করতে গেলে কি হবে না বেশি এনার্জি দিতে হবে, অর্থাৎ এটার ক্ষেত্রেও বেশি হবে। এক্সেপশনালি যেটা দেখা যায়, যেটা এরপরে কি আছে, এটা হচ্ছে আয়নীয়, এটা ধাতব, এরপরে সমযোজী, সমযোজীর ক্ষেত্রে সব থেকে বেশি হয়, এক্সেপশনালি হাই হয় এটা, তাহলে এর ক্ষেত্রে বলবো কি খুবই বেশি, কেন খুবই বেশি হয়, কেন বলতো, কিন্তু তো আমরা দেখতে পাবো কি সমযোজী আকর্ষণ বল তুলনামূলক ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বা স্থিরতড়িৎ আকর্ষণ বলের থেকে অনেক কম, কিন্তু এর ক্ষেত্রে বেশি হয়। তাহলে কি কম অ্যাট্রাকশন ফোর্সটা যদি এর থেকে এই আয়নীয় থেকে যেটা হচ্ছে সমযোজী তে যেগুলো আছে আর কি, সমযোজী যে ক্লাস আছে সেগুলোতে যদি অ্যাট্রাকশন ফোর্সটা কম হয় আমাকে কি করতে হবে, কম এনার্জি দিতে হবে, তাহলে কম হওয়ার কথা ছিল মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট, কিন্তু দেখতে পাচ্ছি কি খুবই বেশি। কারণ কি না এরা নিজেদের মধ্যে বন্ধন করে একটা দ্বৈতকার অণু গঠন করে, জায়ান্ট মলিকুল,
তার ফলে কি হয় না, অতগুলো যে বন্ড আছে সেগুলোকে ব্রেক করতে হয়। কঠিন থেকে তরলে গেলে কি হবে, ওগুলোকে ব্রেক করতে হবে সব যে বন্ড গুলো আছে। তাহলে সেক্ষেত্রে এনার্জি কি হবে না, অনেক বেশি দিতে হবে যদি জায়ান্ট মলিকুল করে, তাই না? তার জন্য কি হয়, খুবই বেশি হয়। আমরা এক্সাম্পল দেখতে পাবো, যেমন হচ্ছে হিরে, এসআইসি, সিলিকন কার্বাইড, বোরন নাইট্রাইড, বিএন, এগুলো সব হচ্ছে কি এর এক্সাম্পল। আর এর ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে কি হবে না, এটা দিয়ে আছে, তার মানে এর ক্ষেত্রে কি হবে কম, এদের ক্ষেত্রে কি হবে কম। এক্সাম্পল দেখে নাও, এক্সাম্পল বলো। আয়নীয় একটা ক্লাসের এক্সাম্পল কি, সোডিয়াম ক্লোরাইড হবে, ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, NaCl, KCl, এগুলো সব NaCl, KCl, ঠিক আছে। আর এগুলোর ক্ষেত্রে কি হবে, ধাতব কি হবে, কপার, Fe, এগুলো, বা তুমি জিঙ্ক, এগুলো বলতে পারো। আর হচ্ছে কোভ্যালেন্টের ক্ষেত্রে কি হবে, একটু আগে বললাম হিরক, তারপরে এসআইসি কি, সিলিকন কার্বাইড, এটাকে কার্বোরেন্ডাম বলে, ঠিক আছে। তারপরে বিএন, বোরন নাইট্রাইড, এটাকে কি বলে, ইনঅর্গানিক গ্রাফাইট বলে, বিএন, ঠিক আছে, ইনঅর্গানিক গ্রাফাইট। তারপরে সিলিকা SiO2, এগুলো সব হবে, ক্লিয়ার। আর কি ভ্যান্ডারওয়ালের এই যেটা হচ্ছে এইটার যেটা পড়েছো তোমরা, আণবিক ক্লাসের যে এক্সাম্পল, সেগুলো কি, সেগুলো হচ্ছে দেখো এখানে তিনটে বলেছিলাম, তো তিনটে দিয়ে একটা করে এক্সাম্পল দিয়ে দিই আমি। তিনটে অ্যাট্রাকশন বলে ফোর্সের মাধ্যমে থাকে, তিনটে একটা করে এক্সাম্পল দিয়ে দিই। তিনটে কি হবে, ভ্যান্ডারওয়াল ফোর্সের মধ্যে আমি যখন এটা লিখেছিলাম তখনই বলেছিলাম, ভ্যান্ডারওয়াল ফোর্সের মাধ্যমে যুক্ত থাকে কি, যেগুলো হচ্ছে ধ্রুবীয় অর্থাৎ পোলার, যেমন হচ্ছে NH3, ভ্যান্ডারওয়াল আকর্ষণ, কঠিন NH3, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। তারপরে ধরো লন্ডন ফোর্সের মাধ্যমে থাকবে কি না, ওই লন্ডন ফোর্সের মাধ্যমে যে কোনো গ্যাস যেগুলো আছে, O2 সলিড, কঠিন, কি বলবো, N2, ঠিক আছে। আর কি এটার ক্ষেত্রে কি বলবো, H2, এগুলো। আর একটা যেটা আছে, এগুলো হচ্ছে অধ্রুবীয়, এটা হচ্ছে ধ্রুবীয়, ধ্রুবীয় মানে কি যাবে ভ্যান্ডারওয়াল। আর কঠিন, এগুলো কি হবে, এটা হচ্ছে লন্ডন ফোর্স, অধ্রুবীয়, ধ্রুবীয়। আর একটা যেটা আছে কি হাইড্রোজেন বন্ড, এটা তোমরা জানো, কঠিন H2O বা বরফ, আইস, এটা কি হয়ে গেল না হাইড্রোজেন বন্ড, ক্লিয়ার। তাহলে এগুলো হয়ে গেল। আর যেটা আছে লাস্টে, পারমাণবিক ক্লাস এক্সাম্পল কি, পরমাণু, যে কোনো পরমাণু পারমাণবিক অবস্থায় ক্লাস গঠন করে, যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যেমন ধরো কঠিন, হিলিয়াম, এক্সাম্পল হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এইগুলো, এইখানের যে কনসেপ্টটা, সেগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এর পরের ভিডিওতে আমরা কি পড়বো, নেক্সট ভিডিওতে যেগুলো আসবে সেগুলোই পড়বো কি কি না, ইউনিট সেল পড়বো, একক কোষ, আর ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস, এগুলো, এবং বিভিন্ন ইউনিট সেলের যে ভাগগুলো, বিভিন্ন প্রকারের যে ইউনিট সেল আছে, একক কোষ আছে, সেগুলো জানবো। সেখান থেকে ব্র্যাভিস ল্যাটিস, এগুলো, ব্র্যাভোস ল্যাটিস যেগুলো, সেগুলো জানবো। আর এরপরে ল্যাটিস গঠনকারী মানে ইউনিট সেলের ভিত্তিতে সিম্পল কিউবিক সিস্টেম, বডি সেন্টার কিউবিক সিস্টেম এবং ফেস সেন্টার কিউবিক সিস্টেম, এদের প্যাকিং এফিসিয়েন্সি, এগুলোকে দেখবো পরের ভিডিওতে। তোমরা দেখতে থাকো এবং কিশোলা একাডেমির ইউটিউব পেজটা ফলো করো, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে জিনিসগুলো সম্পর্কে। থ্যাংক ইউ।